বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা মডেল প্রেস ক্লাব প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে সম্মানিত সুধী, সম্মানিত সাংবাদিক ভাইরা, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি অত্র প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে তাদের অনুষ্ঠানে ইনভাইটেশন করার জন্য। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু তাড়া আছে। তাড়া মানে হলো একটা মিটিং আছে, এখান থেকে যাওয়ার পর একটা মিটিংয়ে অংশগ্রহণ করা লাগবে, এই জন্য আমি একটু আগে সুযোগ চেয়ে নিয়েছি। সাংবাদিক হলো সমাজের দর্পণ। আমাদের কাজের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই। সবাই আমরা চাই এই সমাজের মঙ্গল, রাষ্ট্রের মঙ্গল, এবং এই রাষ্ট্রের মঙ্গলের জন্যই আমরা কিন্তু কাজ করি। যে জিনিসগুলো আমরা অনেক সময় আমাদের সোর্সের মাধ্যমে তথ্য পাই না, আপনাদের কাছ থেকে সেই তথ্যগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। আপনাদের লেখনের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাই, সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে আমরা কাজে লাগাই, এবং এতে করে কিন্তু আলটিমেটলি সমাজই কিন্তু উপকৃত হচ্ছে। আপনারা জানেন, কালকে আমি একটা বড় প্রোগ্রাম করেছি খোলাহাটি ইউনিয়ন পরিষদে, অনেক মানুষের জমায়েত হয়েছিল, একটা চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। একটু আগে আতিক বাবু ভাই যে বললেন যে বর্তমান সমাজে মাদক, জুয়া সয়লাভ হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা সত্য। আপনাদের মাধ্যমে এই সারা গাইবান্ধাতে, এই গাইবান্ধা সদরে আমি মেসেজ দিতে চাই যে জুয়ার যে আইনটা ছিল 1867 সালে, দ্য গ্যামলিং অ্যাক্ট 1867, আইনটা ছিল অত্যন্ত দুর্বল। মাত্র 100 টাকা জরিমানার বিধান ছিল এবং ছিল জামিনযোগ্য। এত কষ্ট করে একজন জুয়াড়ুকে ধরে নিয়ে গিয়ে তাকে রাখা যাইত না। শুধু তারা বলে, স্যার একটু দ্রুত কোর্টে পাঠাই দেন, মানে তারা তো জানেন পাঠাই দিলেই জামিন। তো যারা দ্রুত বলে, আমি আবার চেষ্টা করি একটু একটা রাত তাকে রাখা যায় কিনা, একটা দিন রাখা যায় কিনা, কারণ আমি জানি কোর্টে গেলেই জামিনযোগ্য দ্বারা জামিন দিয়ে দেবে। একটু দেরি করা যায় কিনা, একটু সময়ক্ষণ করা যায় কিনা। মজার বিষয় হলো, এই জুয়া আইনটা যুব উপযোগী হয়েছে আপনার 1 জুলাই এটা আইন হয়েছে, নতুন করে আইন হয়েছে, জুয়া প্রতিরোধ আইন 2026। জুয়াটা জামিন অযোগ্য করা হয়েছে। জুয়ার অপরাধে যদি কোনো জুয়ারও যদি গ্রেপ্তার যদি হয়, তাহলে বর্তমানে সে জামিন পাবে না, জামিন অযোগ্য ধারা। এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এই মেসেজটা যদি আমরা আমাদের সমাজে যদি আমরা পৌঁছায় দিতে পারি, জুয়ারদের মনে একটা ভীতির সঞ্চার হবে। পাশাপাশি এই যে জুয়াগুলো ছিল সাধারণত তাস, লুডু, পাশা, ডাব্বু, এগুলো দিয়েই খেলা হতো, এগুলোকে আমরা জুয়া বলতাম। এবং জুয়া কিন্তু 4 জন, 6 জন, 10 জন, 20 জন মানুষ একসাথে খেলত। অনেকে যায় আপনার যে আমি তো খেলি নাই, আমি তো দেখছি, আমি তো কোনো অপরাধ করি নাই। অনেক মানুষ জানেই না জুয়া যে খেলে তার যে অপরাধ, যে দাঁড়ায় থেকে দেখে সমান অপরাধ, এবং যে জায়গাতে আশ্রয় দেওয়া হয়, যে জায়গাতে জুয়ার বোর্ড পরিচালনা করা হয়, জুয়া পরিচালনা করা হয়, সে ব্যক্তিও সমান অপরাধী এবং একই সাজায় তারা অভিযুক্ত, একই অভিযোগে অভিযুক্ত। তাহলে এটা বলে পার পাওয়ার সুযোগ নাই যে আমি তো খেলি নাই, আমি তো দাঁড়াইছিলাম। আবার কেউ কেউ অজুহাত সৃষ্টি করে, আমি তো মুখের কাছে কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য গেছিলাম। ওই টাকা হাওলাত নেওয়ার জন্য হলেও ওই জোয়ার বোর্ডে যাওয়ার দরকার নাই। জোয়ার বোর্ডে যে দাঁড়াবে সে জোয়ারু হিসেবেই আমাদের কাছে বিবেচিত হবে। আর যেটা বললাম, এটা হলো অফলাইন জুয়া, ম্যানুয়াল জুয়া, যে জুয়া প্রাচীনকাল থেকে চলে আসতেছে। এর সাথে বর্তমানে শুরু হয়েছে অনলাইন জুয়া, ক্যাসিনো বলতেছি যেটা আমরা। এই প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে খুব সহজেই, প্লিজ মোবাইলটা একটু অফ করে দিন। এই মোবাইলটাকে খুব সহজেই আপনার জুয়ার বোর্ড হিসেবে ব্যবহার করা যায়, খুব সহজে। সেটা কীভাবে?
আপনার যে কোনো অ্যাপস এখন ডাউনলোড দিতে গেলে বা কোনো রিলস দেখতে গেলে প্রথমেই কিন্তু হলো আপনাকে কি দেখায়, অটোমেটিক্যালি আপনাকে আহ্বান করতেছে। ওইটা না দেখা শেষ হওয়া পর্যন্ত আপনি নেক্সটে যাইতে পারতেছেন না। আমরা গভীর চক্রান্তের শিকার। এই যে একটা অ্যাপস খুলে আপনার জুয়া পরিচালনা করা, অনলাইন সকল প্রকার জুয়া আপনার নিষিদ্ধ, এবং বর্তমান আইনে আরও কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা আছে। এবং জুয়া আইনে যতগুলো অপরাধ আছে সবগুলো অপরাধী জামিন অযোগ্য, জামিন অযোগ্য ধারার অপরাধ, চাইলেই সহজে জামিন পাওয়া যাবে না। আর মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমার মেসেজ, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। শুধু মাদক সেবী ধরে কখনো মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি আমরা মাদক ব্যবসায়ী, মাদকের গডফাদার এদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসতে পারি। কিন্তু সমস্যা হলো অনেকেই বলে থাকে যে অমুক মাদক ব্যবসায়ী স্যার ধরে। কাজ করতে গেলে দেখুন আমরা আইনের লোক, আইনের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হলো একজন ব্যক্তি যত বড়ই মাদক ব্যবসায়ী হোক, তার হেফাজত থেকে যদি মাদক রিকভার যদি না করা যায়, তাকে কিন্তু চাইলে কিন্তু আমি অ্যারেস্ট করতে পারি না। সে চ্যালেঞ্জ করে আমাকে কি জন্য অ্যারেস্ট করতেছেন। ধরেন একজন ব্যক্তির নামে 10টা মাদকের মামলা আছে, যেই মামলাগুলো আছে সেই মামলা তার বিচার হচ্ছে না, তাহলে তো ওই অপরাধ আমি ধরতে পারতেছি না। তাকে ধরতে হলে তার জন্য নতুন অপরাধ হওয়া লাগবে। তো নতুন অপরাধ কি? তার কাছে মাল পাইতে হবে, তার বাড়িতে মাল পাইতে হবে, অথবা সে সেবনরত অবস্থায় আছে। মাদক কানেক্টিভিটি। এখন যারা গডফাদার তারা মাদক ক্যারি করে না, যারা মাদকের ডিলার তারা কখনো মাদক ক্যারি করে না, তারা থাকে হলো 10 ধাপ 15 ধাপ উপরে থাকে। তো তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায় সে লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনার সেটাকে আইনের আওতায় নিয়ে আসতে গেলে অনেক কাজ করতে হয় এবং দীর্ঘমেয়াদী। প্রথমে ধরেন একজন খুচরা ব্যবসায়ী ধরলাম 20 পিস সহ, এই 20 পিসওয়ালা বলবে সে কার কাছ থেকে নিছে, তাকে ধরা লাগবে। সে বলবে সে কার কাছ থেকে নিছে। এইভাবে করতে করতে আমরা হলো সেই জায়গাতে পৌঁছাতে পারবো। তাহলে এই মানের তদন্ত যদি আমরা করতে পারি তখনই তার কাছে পৌঁছানো সম্ভব। তে এই মাদকের মামলাগুলোর লিমিটেশন আছে, তদন্তের সময়সীমার লিমিটেশন থাকার কারণে অনেক সময় আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারি না, পৌঁছানো সম্ভব হয় না। মাদক সংক্রান্ত যে অর্থ যোগান দেয় সেও কিন্তু অপরাধী, যে প্ররোচনা দেয় সেও কিন্তু অপরাধী। আর আপনারা জানেন এখন প্রায় একটা বিষয় দেখা যায় এলাকায় হলো, আর একটা বিষয় মব কালচারের একটা আবির্ভাব হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে, যে আগে আমরা কাজ করতে গিয়ে এইরকম বাধার সম্মুখীন কখনোই হয় নাই। আমি একটা এলাকায় গেলাম, ওয়ারেন্টের আসামি নিয়ে আসতেছি। ওয়ারেন্টের আসামি মানে কি, কোর্ট থেকে তাকে ধরার জন্য আদালত আমাকে নির্দেশ দিছে। আমার পিকআপের সামনে 3 চাকার সামনে 3 জন মহিলা শুয়ে পড়লেন, ওয়ারেন্টের আসামি। এখন এই ওয়ারেন্টের আসামি নিয়ে আসার জন্য আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার অপারেশনে মহিলা পুলিশ আছে 1 জন, মহিলা শুয়ে পড়ছে হলো 3 জন। এখন কি করবো, কি করতে পারি বলেন? খুবই দুঃখজনক ঘটনা। অনেক নেগোসিয়েশন করে কথাবার্তা বলে আমার কাজ হলো 5 মিনিটের, সেই জায়গাতে আমার 1 ঘন্টা সময় ব্যয় করা লাগলো। অনেক লোক জমায়েত হলো, অনেক লোকের আমি হেল্পও পেয়েছি। এখন একসাথে 100 মানুষ যখন জড়ো হয় তখন কে হেল্পকারী আর কে আক্রমণকারী এটা বোঝা কিন্তু মুশকিল হয়ে যাবে আমাদের পক্ষে। তো পুলিশের কাজ পুলিশ একা কখনোই একা করতে পারেনি, সম্ভব হয়নি। জনগণকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই অপরাধ নিবারণ করি, অপরাধ নিয়ন্ত্রণ করি। যে কাজ 2 জন পুলিশ করেছে সেই কাজ করতে এখন আমার 8 জন পুলিশ লাগে। আমার পুলিশ তো বাড়ে নাই, বরঞ্চ কমে গেছে। এখানে 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, পুলিশ আছে কয়জন? সত্যিকার অর্থে যদি বলি যে আমি একদম জিরো করে ফেলবো, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না।
যদি আপনাদের স্বতঃস্ফূর্তভাবে যদি জনগণের যদি অংশগ্রহণ না থাকে, সহায়তা না থাকে। আমি নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু নির্মূল করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে। আর আপনাদের মাধ্যমে আমি আরও একটা মেসেজ আমার সদর উপজেলাবাসীকে দিতে চাই। আমরা প্রশাসনের উপর নির্ভর করে থাকবো না। আমার সন্তান মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমার। আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, কি জন্য করি? আলটিমেট গোল হলো আমার সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়। আমি অনেক ইনকাম করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমার সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, আমার এই ইনকাম কোন কাজে আসবে? এই যে সামাজিক অবক্ষয়টা কেন? অবক্ষয়ের পিছনে প্রধান কারণ হলো, আমরা ছোটবেলায় দেখছি বাবা মা ভাই বোন সবাই একসাথে কিন্তু আমরা খাবার খাইতাম, একটা পারিবারিক একটা বন্ড তৈরি হয়। এখন কিন্তু বাবা মা ভাই বোন একসাথে খাওয়ার প্রমাণটা কমে গেছে, যে যার মতো। এরপরে আমার সন্তানের প্রতি আমি খেয়াল রাখতেছি না, আমার ছোট ভাইয়ের প্রতি আমি খেয়াল রাখতেছি না। আমার ভাইটা, আমার সন্তানটা বিকেল 5টা-6টার দিকে বের হয়, একটা বাইক নিয়ে বের হয় অথবা বাইক ছাড়া বের হয়, গভীর রাত্রে বাড়ি ফিরে আসে। এত রাত পর্যন্ত সে কোথায় ছিল, কার সাথে ছিল, কার সাথে মিশছে, কেন রাত হইল? এই প্রশ্নগুলোর সম্মুখীন তারা হয় না। একটা সময় ছিল স্কুল কলেজের শাসন ছিল। কলেজে আমাদের সময় আমরা দেখছি আমাদের টিচাররা হলো বেদ নিয়ে ঢুকছে। এখন প্রাইমারি স্কুল, হাই স্কুল একটা বেদ নিয়ে কেউ যাইতে পারে না। তো আমি বেদের পক্ষে না, কিন্তু শাসনের পক্ষে। শিক্ষকের এই আঘাতকে, একটা বেত্রাঘাতকে আমরা আশীর্বাদ মনে করেছি। সেটা এখন শিক্ষক যত রকম বেয়াদবি করুক না কেন, তারা সেই শাসনটা করতে পারে না। তো শাসন না করার ফলে একটা যে মানের স্টুডেন্ট পাওয়ার কথা ছিল, যে মানের পরিবেশ দেওয়ার কথা ছিল, এখন অনেক ক্ষেত্রে শাসন করতে গেলে সেই টিচার মামলার আসামি হচ্ছে। কোনোদিন আগে দেখা যায় নাই যে গার্জিয়ান শিক্ষকের সাথে ঝগড়া করতে যায়, এখন হলো ঝগড়া করতে চলে যায় স্কুল কলেজে চলে যায়। আমার সে ছেলেকে লেখাপড়া করতেছে, আপনি আমার সন্তানকে গায়ে হাত তুলেন কেন? এই ঘটনা পর্যন্ত ঘটে এবং অনেক ক্ষেত্রে মামলার আসামি পর্যন্ত হয়। স্বভাবতই শিক্ষকরা চিন্তা করে আমরা তো চাকরি করতে আসছি, একজন সন্তানকে শাসন করতে গিয়ে, ভালো করতে গিয়ে যদি আমি মামলার আসামি হয়ে যাই, এই নেবে কেন? তো স্কুল থেকে সেই শাসনটা উঠে গেছে, সে প্রপার শাসনটা হচ্ছে না। দেখা যায় অনেক ক্ষেত্রে ইউনিফর্ম পরে আছে, স্কুল ড্রেস পরে আছে, তারা হলো পার্কে আড্ডা দিচ্ছে, রেল লাইনের উপর আড্ডা দেয়। এই যে এপাশে যে রেল লাইনটা আছে, এই স্কুল আওয়ারে, এই কলেজ আওয়ারে, এই রেল লাইনের উপরে এত মানুষ কিভাবে আসে? তাহলে স্কুল কলেজের অনুশাসন কোথায়? কিভাবে তারা আসতে পারে? এটা, এই বিষয়টা আমি সম্মানিত যারা শিক্ষা ডিপার্টমেন্টে আছে তাদের প্রতি অনুরোধ করব যে স্কুল আওয়ারে এবং কলেজ আওয়ারে যাতে কোনো স্টুডেন্ট এই স্কুল ড্রেস, কলেজ ড্রেস পরে এই বাইরে আড্ডা দিতে না পারে, পার্কে না যেতে পারে, রেল লাইনের উপরে যাতে আড্ডা না দিতে পারে। আর আমি যদি তাদেরকে স্কুল ড্রেস পরা অবস্থায় যদি পাই এবং যদি যথাযথ জবাব তারা না দিতে পারে, আমি আটক করে থানায় নিয়ে যাব। এরপরে কি করা যায় এটা নিয়ে আমি ভাববো।